ও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না, ছিল একরাশ ভৎসনা। বিড়বিড় করেও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকবো। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন, মঞ্জিল সেনের লেখা ছায়া। গল্পটি আমরা নিয়েছি মঞ্জিল সেনের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পে সূত্রধর সজল গিরি। শুরু হচ্ছে আজকের গল্প, ছায়া। আসাম থেকে এক বন্ধু ঘন ঘন পত্রাঘাত করছিল। লিখছিল, একবার এখানে এসে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলা চঞ্চল বলা হয়। একটু খোঁটা দিয়ে লিখেছিল, তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও, অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখো না। ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে নয়, তাই ওটা ঘোচাবার জন্যে বেরিয়ে পড়লাম। বন্ধু যে এতটুকু বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানালার ধারে বসে শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের শাড়ি। অকবির মনেও কবিত্ব এসে যাওয়া বিচিত্র নয়। বন্ধু স্টেশনে এসেছিল, আনন্দেও আমাকে জড়িয়ে ধরল। আমিও অভিভূত হলাম। দেবু অর্থাৎ আমার বন্ধু ওখানকার ডাক্তার। অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু ইতিমধ্যেই নাম করে ফেলেছে। এখনো বিয়ে করেনি, একা থাকে, তাই আমাকে নিয়েও মেতে উঠল। কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দে কেটে গেল। শুনেছিলাম আসামে রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর। দেবু আবার বেশ ফলাও করে আমার নাম চাউর করে দিয়েছিল। বলেছিল এইসব পত্রিকায় আমি নিয়মিত লিখি। ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিলেন। আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্নমানে জর্জরিত করে তুলেছিলেন। অবশ্য আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি, এ কথা বললে সত্যের অপলাপ করা হবে। একদিন সকাল 10টায় আমি দেবুর বাড়ির রাস্তার দিকের বারান্দায় একটা বই নিয়ে বসে আছি। মাঝে মাঝে মুখ তুলে পথ দিয়ে লোকজনের চলাফেরা দেখছি। দেবু একজন রোগীর বাড়ি গিয়েছিল, ফিরতে একটু দেরি হবে বলেছিল। গেট খোলার শব্দে আমি চোখ তুললাম। যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা, দেবুরই একজন পেশেন্ট। দেবুর মুখেই শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয়, একসময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত কবছর ধরে তিনি কেমন যেন শুকিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের দু চোখ কোটরে ঢুকে গেছে, গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, যেন একটা জীবিত শব। ভদ্রলোকের রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়নি। খিদে হয় না, ঘুমও হয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা অন্য কিছু ধরা পড়েনি। দেবুই বলেছিল কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিল। কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাতলেও দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। আমার মুখে ডাক্তারবাবু বাড়ি নেই শুনে তিনি বললেন সেটা তিনি জানেন, আমার কাছেই তিনি নাকি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম আমার কাছে আবার তার কি দরকার থাকতে পারে। একটা চেয়ার টেনে আমার মুখোমুখি তিনি বসলেন। সত্যি কথা বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্য কেন জানি না আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। গা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল। ভদ্রলোকের কোটরে
ঢুকে যাওয়া চোখ দুটো দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে মৃদু কৌতুকের হাসি ঝিলিক খেলে গেল। আমার অস্বস্তি আরো বেড়ে গেল। ভদ্রলোক খুব খুব করে কয়েকবার কাশলেন, তারপর যেন অনেকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছি বলে যেন কিছু মনে করবেন না। আপনার কয়েকটা গল্প আসলে পড়েছি। ভদ্রলোক এবার একটু থেমে থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়েই আপনি বেশি লেখেন। একজন গুণমুগ্ধ পাঠক এই ভেবে আমি এতক্ষণে যেন একটু ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। আমি নিজের প্রশংসা শুনবো বলে প্রস্তুত হচ্ছিলাম, হতাশ হলাম। ভদ্রলোক সোজাসুজি প্রসঙ্গে অবতরণ করলেন। আমি কিছুটা হতাশ হলাম। বললাম, বেশ তো, বলুন না, আমি শুনবো। ধন্যবাদ। ভদ্রলোক ভাবলেশহীন মুখে উক্তি করলেন। তারপর একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়। তাই এখন আপনাকে বলতে কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। ভদ্রলোক বলেন কি, কবে মারা যাবেন এও তিনি জানেন? একজনকে আসলে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন। আমার অপরাধের কথা সবাই জানুক, তাই আমি চাই। ভদ্রলোক তারপর তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছে। তাকে শুনিয়েই কথাটা বললেন। আমার গা আবার শিউরে উঠল। 5 বছর আগে আমার চেহারা এমন ছিল না। আমি একজন ভালো অ্যাথলিট ছিলাম। শরীরে মেয়েদের বালাই ছিল না, অথচ পুষ্ট দেহ ছিল। আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম। সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ হয়। ভদ্রলোক একটু চুপ করলেন, যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন। তারপর আমার দিকে ফিরে আবার বলতে লাগলেন, বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা, অনেকটা মেয়েলি ধরনের। ওর বাড়ি লামডিঙে। এখানে একটা ঘর ভাড়া করে ও থাকতো। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি শুনে ওর সঙ্গে থাকার জন্য পিড়াপিড়ি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে। যা মাইনে পাই তার বেশিরভাগ হোটেলের খরচায় চলে যায়। তার চাইতে ওর সঙ্গে শেয়ার করে থাকলে অনেক কম খরচ হবে। রান্নার জন্য একজন লোক রেখে দিলে আরো সুরাহা হবে। আমি ওর প্রস্তাবে সম্মত হলাম। বেশ কিছুদিন কেটে গেল। ভালোই ছিলাম, টাকা পয়সাও বাঁচছিল। বড়ুয়া ক্রমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ল। আমার সুখ সুবিধের দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে আমি বেশ মজা পেতাম। ক্রমে এমন অবস্থা হলো যে ও যেন আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলল। মাঝরাতে আমি ওকে সিগারেট আনতে বললে 1 মাইল হেঁটেও তা এনে দিত।
ও এতটুকু বিরক্তি প্রকাশ করতো না, বরং আমাকে খুশি করতে পেরে ও যেন তৃপ্ত হতো। এক কথায় আমার জন্য সব ত্যাগ করতেও প্রস্তুত ছিল। দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল। আমার মধ্যে একটা পরিবর্তন এলো। এতদিন আমি বড়ুয়ার এই আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগে না। এই একঘেয়েমি, বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগলো। ওর এই মেয়েলি স্বভাব আমার দু চোখের বিষ হয়ে উঠল। আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে কাজ ছাড়া করতে পারলাম না। বড়ুয়া নানা ছলছুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা পণ্ড করে দিতে লাগলো। আমি মনে মনে রেগে উঠলাম, ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠত, আর সেটা লক্ষ্য করে আমি উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি কতটা হিংস্র হয়ে উঠেছিলাম জানি না। এসব সত্ত্বেও বড়ুয়া কিন্তু আমাকে ছাড়ল না। ছায়ার মতো আমার পাশে পাশে থাকতো। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম ওকে আমি খুন করব। আমি মতলব আঁটতে লাগলাম, যাতে কাজটাও হাসিল হয়ে যায় আর আমার ওপর সন্দেহও না আসে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। হাসপাতালে শেষ নিঃশ্বাসের আগে ও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না, ছিল একরাশ ভৎসনা। বিড়বিড় করেও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকবো। মিস্টার হাজারিকা এবার একটু থামলেন। আমি ওর স্বীকারোক্তি শুনে যেন সম্বিত হারিয়ে ফেলেছি। এবার তিনি আবার শুরু করলেন, বড়ুয়া ওর কথা রেখেছে। মৃত্যুর পর মুহূর্ত থেকে ছায়ার মতো ও আমার পাশে পাশে রয়েছে। দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো ও আমার পাশে বসে আছে। হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন। আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হাড় হিম করা শিহরণ বয়ে গেল। আমি যন্ত্রের মতো ঘাড় ফেরালাম আর সঙ্গে সঙ্গে আঁতকে উঠলাম। আমার স্পষ্ট মনে হলো যেন কেউ চেয়ারে বসে আছে, একটা আবঝা ছায়া মূর্তি। আমার মাথা ঘুরে উঠল। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম। এবার কিন্তু কিছুই দেখতে পেলাম না। মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানেন, ও আমার কানে ফিস ফিস করে কথা বলে, তাই আজ আমি সাহস করে সব কথা আপনাকে খুলে বলতে ভরসা পাচ্ছি। কারণ ও আমাকে বলেছে আর মাত্র একটা মাস আমার আয়ু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাজারিকা বললেন, মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাব না, সেটা আমি জানি। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হলো আর একজন কেউ পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন, আর আমি দ্বিতীয়বার চমকে উঠলাম। মাথার উপর কড়া রোদ। মিস্টার হাজারিকা হাঁটছেন,
তার পাশে পাশে তার ছায়াও চলছে, কিন্তু ছায়া একটা নয়, দুটো।